প্রতিভা। আমাদের কত কত প্রতিভা পড়ে থাকে অবহেলায়, অনাদরে। একটি শব্দই ভেঙে দিল আমাদের সব ভাবনা। বাইরে খটখট আওয়াজ। সকাল সকাল এ কাকে আমি দেখি? হলো কি, পেঁচার মতন বদন করে রাখো, দেখো কি? আরে অসময়ে চিত্রলেখা তুমি? মরণ! সকালে কি দেখেছো আর এখন কি বলছো? কেন, আমি কি ভুল বললাম? আমি তনুশ্রী সরকার, চিত্রলেখা কবে থেকে? যাক, এখন তবে আহ, তোমার বাজার হে বন্ধু। বসো অনুগ্রহ করে। চিত্রলেখা আমার মতন কেউ দেখতে বুঝি? নাম তোমার যাই হোক, আসলে চিত্রলেখার মতন কিছুটা তুমি। আবার ভুল বকে, তোমার দ্বারা হবে না কিচ্ছুই। আমার মতন ভালো লেখো। দেখেছো আমার লাইক কত ভালো, আমার কত কমেন্টসে ছড়াছড়ি। আর জানি, দেখিও তো, সংখ্যা গুণে শেষই হয় না। ওই তোমাকে তো আমার লেখায় একটি লাইক বা কমেন্টস দিতে আজ পর্যন্ত দেখলামই না। যা আমি চাই, এমনকি মুখিয়ে থাকি। আরে আমি প্রতিদিন আপ্রাণ চেষ্টা তো করে যাই। হ্যাঁ, তোমাকে নিয়ে ফেসবুকে কিছু লিখি, পরে ভাবি লিখবো তোমার দুটো কোনটি, সেটাই তো ঠিক করে এখনো পারিনি করতে। মানে মানে তোমার ওই নিজের সৌন্দর্যের চিত্র, নাকি তোমার ভাবময় লেখা কবিতা, কোনটির করব বিচার? বারবার ভুলভাল বকা, মূল বিষয় থেকে সরে যাওয়া। তুমি ছাইপাশ কিছু একটা তো আমার জন্য লিখতে পারো। আমি তো চাই, কিন্তু লাইক করব বলো তোমার ও দুটির এখন কোনটি প্রথম? মানে চিত্র নাকি লেখা? কেন, তুমি আমার কবিতা পড়নি? আরে তার আগে আমার ব্রাহ্মণের ফর্দের মতন কে কি লিখেছে, কতজন, এসব এসব গুনতে গিয়েই যে হাবুডুবি খাই। দেখি তারা সব তোমার যা বলছে, এ নতুন কিছু তো আমার বলার নেই। চাঁদু, বুঝেছো তাহলে আমার লেখার কতখানি কেরামতি গুরুত্ব রয়েছে? ওটি তুমি বুঝলেই হলো। আমি ভাবছি অন্য কথা। কি কথা? তোমার নিজের এই সুন্দর দেহচিত্র না কলমের লেখা, কোনটি এখন হয়েছে আমার কাছে বড়? এটি বিচার করে উঠতে সত্যি এখনো পারিনি। তোমার কি মনে হয়? অপরের কথা ছাড়ো, ছবিতে তোমাকে দেখতেই আমি আমার সব সময় আমার আমার সব কিছু ভেসে যায়। কি লিখেছো ওটি আর পড়ার সময় থাকে না। চিত্র আর লেখা একসঙ্গে বিচার করা বড় যায় কি? তাই লাইক কমেন্টস কোনোটি করে উঠতে পারিনি। আর পারবে তুমি তাহলে কবে শুনি? কেন? যখন ওই সবুজ পাতাটি হলুদ বিবর্ণ হবে, তখন চোখ নামাবো তোমার থেকে তোমার কবিতার বুকে, তখন সঠিক বিচারেও যে সেদিন পাবে। পূজা। কারে এ সুন্দর করে পূজা দিতে চলেছ চিত্রলেখা? এমন উদাসী বিমুগ্ধ চোখে, আবেগ ভরা পায়ে। কোথা যাও অবহেলায় নিজেকে মুক্ত ঠেলে, মুক্ত করে ফুলের সাজি নামাও। দেখো ওপরে অখণ্ড নীল আকাশ, ওখানেও তোমার নীল মাধব। দেখো তাকে নিজের অন্তরের অন্তরে। যদি এখানেও তিনি এখানেও আসেন, রয়েছেন সূচি অসুচি সব দেহ মন্দিরে। তিনি ভেতরে বাইরে তোমার দেহ সিংহাসনে একমাত্র রাজবেশে। বায়ু তার রত সদা সেবায়, গন্তরে জ্ঞান ও প্রদীপ সতত তার আরতি প্রদান। অগণন দাস দাসী তার মহানন্দে নিজ নিজ করে কেউ কাজ সেবা কাজ, কারণ তিনি স্বয়ং শরীরে বিদ্যমান বলেই। তাই আকাশ আনে তোমার সাজির ফুলের মতন শব্দ রাশি রাশি। বাতাস দোলায় চামর, ইরা পিঙ্গলা সুষুষ্ণা স্নাত জাগ্রত পাহারায়। তারাই এই জাগ্রত নবোদ্দার শরীর। তিনি এক সময় আমাদের দেহ মন্দিরের ভেতর, তোমার ভেতরেই তো আসলে পূজ্য তিনি। তোমার পাশে এসব প্রলাপ ডেকে আনি, কিন্তু ওই দেহ দেবতা, মানে ওই তোমার ঘটাকাশ ছেড়ে মহাকাশে তো ফিরে যাবে একদিন। সেদিন কে তুলবে সাজি ভর্তি ফুল, কে বা গাঁথবে এমন সুন্দর মালা, আর কারা দুলাইবে চামর, আকাশের ডালি ভরে দেবে না আর গাঁথার শব্দ কুসুম। তখন দেবতা ভগ্নহীন ভগ্ন মন্দির বিসর্জনের তোড়জোড়। কারে আন মনে পুজো দিতে চলেছে প্রিয় বান্ধবী চিত্রলেখা।
প্রতিটি দেহেই একমাত্র তিনি, তিনি ছাড়া আর কোনো কিছু নেই। আর তাই আগেই নিজেকে ছেড়ে বলি, পুজো তুমি কারে? ঘর। তারিখ 28 এপ্রিল 2023। বুকের ভিতর ঢিপ ঢিপ আওয়াজ। এই রে, আপদ আবার হানা দিতে পারে। তাই দুপুরের রোদ অগ্রাহ্য করে স্কুটারে চেপে বসলাম। গন্তব্য জমিদার বাড়ি। জমিদার অসীম কুমার মাইতি। এখন জমিদারি না থাকলেও রক্তে সেই ভাব আজ অম্লান। আমার বাড়িতে এলেই আমার হয় যত জ্বালা, অথচ মাসে একটিবার আমার সাথে দেখা হওয়া তার চাই চাই। তাই বুদ্ধি করে নিজে বাড়ি বয়ে দেখা করে আসি মাঝে মাঝে, এই একটি বিপদ এড়াতে। বিপদ বলতে নিজের থাকা এই যে এক চিলতে ঘর, উনি এলেই আমার ঘর নিয়ে নিজের হয় যত আতঙ্ক ভয়। এদিকে উনি এলে এ বাড়ির সব সদস্যদের খুশির অন্ত থাকে না। জমিদারি রক্ত, তাই জোট পাকিয়ে নিজের সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়াই তার চিরাচরিত অভ্যাস। এলেই বুঝি এবার বাড়ির সব সদস্যদের আবার আমার বিরুদ্ধে খেপিয়ে নতুন কোনো প্যাঁচ করবে উপনকে গৃহহারা। ইতিপূর্বে বাড়ির সব সদস্যদের মাথায় ঢুকিয়ে দিয়েছে আমার এই ঘরটি নাকি ওদের আবাসের সামনে নাকে ওঠা মস্ত ভ্রণ। লোকজন ডেকে এক্ষুনি ভেঙে ফেলা যাক, বলে দরকার হলে তোমাদের সঙ্গে আমি তো আছি। আচ্ছা, এটি কি ঘর? ছাগলেও কি বসবাসযোগ্য? এই ঘরে কি মানুষ থাকে? 5 ইঞ্চি, তাও আবার কাদা দিয়ে গাঁথা। ছি, এ কার সঙ্গে এই অসীম মেশে? এসব উত্তেজক শব্দ চলে বছরে বছর বিস্ফোরণ, যাতে আমি রেগে ভেঙে দিই আমার ঘর। আমার বাড়ির সব এক কাট্টা হয়ে যেন ভাঙে তাদের নাকের ডগায় এ ব্রণ। তাই এমন সুবর্ণ সুযোগ করে দিয়েছিল অবশ্যই আয়লা ঘূর্ণিঝড়। সামনের নিম গাছটি বারান্দায় হেলে সে সময় এক মহাবিপদ। বারান্দা বিধ্বস্ত। পরের দিন দেখি করাত নিয়ে 3 জন উপস্থিত, আরও কিছু লোকজন। গাছটি কাটা হবে, ধসে পড়া ঘরটিও নিশ্চিহ্ন করা হবে তখনই। তবে পেছনের ঘর দুটি নাকের ওপরেই নিপাত। অথচ আমি এসব কিছুই জানতাম না। তীব্র প্রতিবাদে ওদের স্বপ্ন শেষমেশ পূরণ আর হলো না। আমার ঘরের বারান্দা থেকে আরও ছোট করে নিলাম। নিম বাঁচলো আমার কুঁড়ে ঘর। স্কুটার নিয়ে তখন জমিদারের গেটে, সামনে শিবালয়, পুরাতন মন্দির। পথ থেকে যে কেউ দেখলে বুঝবে হ্যাঁ, সত্যিই জমিদার বাড়ি। পুরাতন নয়, নতুন ঝাঁ চকচকে বিরাট বাড়ি। এর ভেতর বাইরে দামি শ্বেত পাথর, দালানের সুদীর্ঘ গোলাকার থামগুলো যেন তৎকালীন জমিদারি ও শাসন ও শোষণের 2 ঐতিহ্য বহন করছে। অসীমবাবুর স্ত্রী মঞ্জুরানী দেবী, তিনিও জমিদার বাড়ির সুকন্যা এবং এই বাড়ির উপযুক্ত গৃহিণীও বটে। সব দিকে সজাগ দৃষ্টি, আবার ভালো দিকও তার আছে। অতিথিপরায়ণ, গুণীজনদের কীভাবে সম্মান করতে হয় জানেনও তিনি। গেট থেকে দালানে চোখ পড়ল, দেখি কোন এক কাজের মেয়ে পাইপ দিয়ে দালান ধোয়াচ্ছে এক মনে। পাশে একজন গলদকর্ম হয়ে মুছেই চলেছে, আবার কাজের মেয়ে দিয়ে ক্ষণিক পরপর আড়ে আড়ে দেখেও নিচ্ছে। মনে মনে ভাবছে ধোয়া মোছার কি অদ্ভুত কিশোরী প্রেম। ভাবছি সহসা এখন ঢুকবো না, দেখি ওদের কি হয়, কি হতে পারে। সহসা একটি হাঁক পৌঁছালো কানে। সর্বনাশ! এ আমি কি দেখছিলাম এতক্ষণ? এরা তো কেউ কাজের ঝি চাকর নয়, স্বয়ং কর্তা অসীমবাবু আর ওদিকে বৌদি মঞ্জু দেবী। এই হাল তো আমি ইতিপূর্বে কখনো দেখিনি। অসীমবাবুর গম্ভীর গলা, মঞ্জু, জলের পাইপ ওদিকে ঘুরিয়ে দাও। ভিখারি বামুন এসব ঘরের মর্যাদা বোঝে? উঠে পড়বে কাদা পায়ে। ভাবছিলাম বাড়িটি পরিষ্কার করেই তোমার দিকে হানা দেব, আজ আর হলো না। আরে আমাদের এমন ভালোভাবে থাকতে শেখো। মনে মনে বলি, এদিকে কি আজকাল ভালো থাকা বলে এটিকে? বাড়ি গড়া আর তার গা মুখ গতর রোজ ঘষতে কি এদের হৃদয়ে শান্তির হাওয়া বয়? জিজ্ঞাসা করি, আর এই কাজের লোকজন তোমাদের কোথায়? আছে, সবই আছে। ওদের রুচি ঠিক তোমার মতন। এমন বাড়িতে কি ওরা থাকে যে ওদের মর্ম বুঝবে? সাদা শ্বেতপাথর তো। এখন গরমের দিন, প্রতিদিন ধীরে ধীরে ওদের উপর জল দিয়ে ঠান্ডা করে মুছতে হয়, ভিতর বাহির সব। এত বড় বাড়ি, থাকো মাত্র 2টি প্রাণী। তা থাকি, ওপরতলাটি যতক্ষণ না পাথর বসাতে পারি শান্তি নেই। বসো, পা মুছে ওঠো সাবধানে। দেখা হলে বাড়ি ফিরছি। দেখা করে ভাবছি
এখন বস্তুই দেখছি কর্তা হয়ে মানুষকে বোধহীন জন্তুতে পরিণত করেছে। নির্জীব পাথর গরমে হাওয়া খাচ্ছে, শীতল হচ্ছে, ওরা মানুষের দ্বারা। অদ্ভুত, মানুষকে দৌড় করাচ্ছে এখন সব বস্তুই, পাথর, ঘরবাড়ি, আসবাবপত্র। যন্ত্রণা পাচ্ছে, রক্তাক্ত হচ্ছে রাউটের কাঁটা ঘাস খাওয়ার মতন, তবুও ভোর ভোর ছুটছে তাই খেতে। ফিরলাম নিজের কুঁড়ে ঘরে। আমার ঘর সব সময় হাট করে খোলা। মেঝেতে পড়েছিল অলক্ষ্যে কিছু মুড়ি আর ছোলা। দেখি বাকি সব জটলা করে সেই সব পরিষ্কারে তৎপর। ওদের জোড়া জোড়া পা দেখি, মনে মনে বলি, ভাগ্যিস বিধাতা আমাকে পাথর বসানোর দুর্ভাগ্য প্রদান করেননি। করলে বলতেই হতো, ওরে পাখি, তোরা পা ধুয়েছিস কি? মাঝে মাঝে নিঃসঙ্গ মনে হলে বাগানের কাছে চলে আসি। ফুলের বাতাসে দোল দিয়ে বলে, কদাচিৎ প্রিয়জন মেলে। সবাই ভেতরে নিঃসঙ্গ অসহায় যেন। জ্ঞানের আলোতে তাই এসো। এই অদ্ভুত ডালিমের ফুল, এ কার উপহার? কার ঠোঁটে ফলেছে তার এই রক্তিম আভা? অসময়ের এই আমের মুকুলি বা কেন? কি বলেও? হয়তো বলে সে বাতাসে দোলে, আমি চিত্রলেখা, আমি কম্পন, তোমার সৃষ্টির সত্যিকারের আধার। পরম স্রষ্টা স্বয়ং তো একাকী, একা, ভীষণ একা। কিন্তু এভাবে কতকাল, কতদিন? জ্যোতির্ময় অবশেষে তাই নিজে থেকেই হলেন অর্ধনারীশ্বর। বাগানে এসব কুসুমেরা আছে বলেই ভ্রমরের মতো হেলদোল, এত উচ্ছ্বাস গুঞ্জন, হৃদয়ের এত মাখামাখি, নারী পুরুষের সূক্ষ্ম মনে আর মননে চিরকাল চলে তাই সেই প্রেম, এই ভালোবাসাবাসী। চিত্রলেখা, আমি তোমাকেই ভালোবাসি, তোমার মুখে লুকিয়ে আমার সব অনুভব। মহাবিশ্বকে দেখি আমি তোমার এই শ্রীমুখেই। হয়তো বলবে, অদ্ভুত পাগল তুমি। তা তো নয়, তা তো আমি জানি। তোমার শ্রীমুখে লুকিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড আকাশ করেছে তোমার এই সুন্দর সুবর্ণ কর্ণপুঞ্জ অজগল। বাতাসে গিয়েছে তোমার মোলায়েম মসৃণ ত্বক, ওই মাটি গড়েছে সে তো হোলি রাঙানো টিকালো নাসিকা। রসসাগর গড়েছে তোমার রসালো রসনা। মহাবিশ্বের ওই আলোক দ্যুতি, এ তো তোমার দুটি কমলা আঁখি। তুমি মহাবিশ্বের ক্ষুদ্র সংস্করণ। রূপ, রস, গন্ধ, স্পর্শ সবই যেন চিত্রলেখা তোমার ওই অঙ্গের বিষয়। তনুশ্রী, তোমার শ্রীতনু কোনো হেলাফেলার নয়। অনেক অনেক সাধনালব্ধ শরীর, এত বোধ, ধী, বল আর কোনো জীবে কোনো বা শরীরে থাকে। তবু যেন চিত্রলেখা ও শরীর তোমার জড় বস্তু। বস্তু কি বোঝে? তোমার লেখার টেবিল কি জানি পাশেই তোমার বসা চেয়ার? জানি না। মন, বুদ্ধি, চিত্ত, অহংকার কিংবা অঙ্গ পতঙ্গ সবই জড়বস্তুর সমাহার। নাক থাকলে গন্ধ কি পাবে? পটুয়ার চোখ কি দেখে? আমাদের সবার অন্তরালে, ভেতর বাহিরে সর্বত্র এক চেতনায় বিরাজ করে। তিনি আসলে জীবন, চৈতন্যময়। নড়ানড়ি, দেখা দেখি এসব তিনি ঘটনা, আবার তিনি ঘটনা প্রবাহ। আমরা আলাদা, চৈতন্য কিবা আত্মা হতেই পারি না। তিনিই একমাত্র আছেন, জলে কাঠি ফেলে মিথ্যা দুভাগ। আমরা দুজন হই একাকী, আবার অভিন্ন হলে সেই অবিনশ্বর অর্ধনারীশ্বর। কালের প্রবাহে সব এখানে মিথ্যা হবেই, কিন্তু আমি আর তুমি না, কালে আছি যুগে যুগে। আমন্ত্রণ, 1 মে 2023, এগরায় বীর কুমার সি মহাশয় সাহিত্য বাসর। মাসখানেক আগে থেকে আমার আগাম নিমন্ত্রণ। ইতিমধ্যে তিনি ফোনও করেছেন কয়েকবার। বড় স্কুলের প্রধান শিক্ষক, অত্যন্ত সজ্জন মানুষ, অনেক বড় গুণীজন, সাহিত্য জগতে অনেক সুনাম, অনেকগুলো বই তার সমাজ ভাবনার উপর। পরে ফোনে শুনলাম ওখানে ওনার সমকক্ষ অনেক বিদগ্ধ বাছাই গুণীরাও আসছেন। আর ঠিক এইখানে আমার যত ভয়,
কারণ না পারি দুটো কথা গুছিয়ে বলতে, না পারি সভ্য সমাজের আচরণবিধি সঠিক মেনে চলতে। সর্বোপরি আমার লেখাপড়া কম, যেন আধ ভাঙা সামনের দুটো দাঁত। ময়ূরের ও সভায় মনে তো হবেই নিজেকে দাঁড় কাল, তবুও যেতে হবে। ফস করে না জেনে শুনে তো কথা দিয়েই ফেলেছি। মানুষের মূল্যায়ন কেবল লেখাপড়া জানায় নয়, কথা নিয়ে কথা রাখাই প্রকৃত মানুষের কাজ। মা ঠাকুর রামকৃষ্ণদেব তার নিজেই জীবনে যা দেখিয়ে সবাইকে বুঝিয়ে গেলেন। এইবার তিনি মনে মনে বাহ্যে যাবে বললেন। একবার তিনি মনে মনে বাহ্যে যাবেন বলে শরীরকে কথা দিয়ে ভুলিয়ে গেলেন। যেই মাত্র মনে পড়ল, অমনি রাতে বনে গাড়ু হাতে দৌড়। আর একবার যদু মল্লিকের বাড়িতে যাবেন বলেছিলেন, আর মনে নেই। মাঝরাতে স্মরণে এলেই বাস, লণ্ঠন হাতে তালা ঝুলছে গেটে। ওখানে দাঁড়িয়ে হেঁকে বললেন, আমি এসেছিলুম। বড় মানুষের সাহিত্য উৎসবে উঠতে এখনও সেই এক ঘটনা আমাকে আতঙ্ক ধরায়। আমি কিছুতেই যাব না ওদের ওখানে। আমন্ত্রণকারী প্রখ্যাত কবি তখন বললেন, দাদা, তোমার ডাল ঘ্যাঁট খাওয়া সাহিত্য সভা নয়। এখানে সব খাওয়া দাওয়ার এমন সব আয়োজন যা তোমার বাপ ঠাকুরদা, এমনকি 14 পুরুষও তা দেখেনি। অবাক হয়ে বললাম, কবি, তুমি কি বলো কি? তোমার এখানে একজন বিখ্যাত কবি এসে থাকবেন, তার ব্যবস্থা করে রেখো। এবছর সম্মানিত হবেন। হ্যাঁ, গেলেই বুঝতে পারবে এপার ওপার কত এলাহি কাণ্ড। এই রাখো তোমার আমন্ত্রণপত্র। কত দামি না? যাবে বারবার বলে যাচ্ছি। হ্যাঁ। কথা মতো বাড়িতে থাকা কবিবরকে নিয়ে গেলাম। অনেক পরিচিত অপরিচিত কবি, লেখক, সাহিত্যিক, সাংবাদিক ভিড়ে ঠাসা। আমন্ত্রণপত্র মিলিয়ে খাওয়ার লোভনীয় টোকেন, ব্যাজ নেওয়ার দীর্ঘ লাইন। অনেক পরে আমি লাইনে থেকে আমন্ত্রণপত্রটি টেবিলে রাখতেই পরীক্ষক খাতায় মেলাতে থাকলেন। মিনিট খানেক পর, আপনার তো কোনো নামই নেই। উটকো ঝামেলা, দুঃখিত, লাইন থেকে সরে যান। পরিচিতরা মুখ টিপে হাসে, অপরিচিতগণ ফিস ফিস আওয়াজ করে বলতে থাকেন, সালাল লোকাল, ঝরতে পড়তি মাল। ফিরে এসে উপবাসে থেকে বাড়িতে ফলস ঢেকুর তুলে তুলে পরিবার সদস্যদের বলি, উফ, কি চমৎকার খেয়ে এলাম, কত কি। আমি কি ওসবের নাম জানি? সত্যি কবি যে বলে গিয়েছিল, সত্যি ওই সুখাদ্য আমার 14 পুরুষ কিন্তু খায়নি। আনন্দরূপ চিত্রলেখা। সারা রাত ভিজেছিল সে। বালিশ মুছিয়ে দিয়েছিল তার মায়াবী দু চোখ। নিখাত সোনা হতে হলে সেই সব অলঙ্কারকেই এভাবে পুড়তে হয় আগুনে। কোনো জীবনই সুখকর, সমতল, সমশ্রীন নয়। চিত্রলেখা, ফিরে চলো আজ কিছু সময়ের জন্য সেই সুগর্ভিণীর প্রথম প্রকাশ নবভ্রূণ রূপে। তখনও ভেবে দেখো, কোনো দুঃখই ছিল না তো, ছিল একমাত্র আনন্দ। সেই ওখানে প্রথম জ্যোতির্ময় বিন্দু এলো প্রাণ ব্যক্ত সর্বত্র। ধরায় অতি ক্ষুদ্র সদ্য ভূমিষ্ঠ যে পাখির ছানা দেখেছি, তাকেও অতি ক্ষুদ্র দানা দিতে মুখে ছুটেছে আনন্দে তার দরদিনী মা পরম মমতায়। কিন্তু কেন? আসল তিনি পূর্ণ স্বরূপ, তিনিই তো ওই দেহে আসেন তখন। এমনই শরীর থেকে শরীর, সব শরীরেই তিনি আনন্দময় আত্মা রূপে। কিন্তু ভ্রম হয়, তাই ভেদাভেদ, দুঃখ সুখ ভুলে এই শরীরকে আমি কর্তা মনে করা। নাম রূপ পদ পদবীতে সেই জ্ঞান পরপর ঢাকা। এই জড় শরীরটিকে ভুল করে কর্তা ভাবাই সকল যন্ত্রণার কারণ। কখনো কিশোরী, যুবতী, এসব শরীরের একটি নাম তো চিত্রলেখা। তারপর শত শত কত পদ আর পদবীর ফলক, কখনো স্ত্রী, মা, শিক্ষয়িত্রী, আরও কত কিছু ভ্রান্ত মিথ্যা আবরণ। এসব আবরণে মহান সত্য ভ্রমে পড়ে ঢাকা। শরীরের চলে মিথ্যা অহংকার, গর্জন, আমি আমি আমি, তুহু নয় কখনো। এসব তুমি অনুভব করো। এবার এসে চিত্রলেখা, মনে মনে খুলো ওই সব সাজ অলঙ্কার, ওই সব নাম পদবী, সব। তুমি নয়, মা নয়, কারুর ভন্যা ভগিনী সুতা। দেখো এবার ওই আদি ভ্রূণ,
ভ্রূণ রূপে যা এখনো তুমি ওইসব অলঙ্কারবিহীন তাই। হ্যাঁ তাই, সৎ চিত আনন্দ স্বরূপ তাই কিনা এখন অনুভব করো, লোহাতে আগুনে দেখো, তাই লোহা আলো, এত রূপ এত আলোময়, নইলে লোহা ও শরীর কেবল জড় জড় কালো চেতনাহীন। সময় চুরি। বৃষ্টি মাথায় শরতের চায়ের দোকানে হঠাৎ ঢুকলেন এক ভদ্রলোক। চা দোকানে কি মিষ্টি পাবেন বাবু, বসুন। ওহ, তা মিষ্টি ছাড়া এক কাপ লিকার হবে কি? হবে হবে। বাড়ি কোথায়? ইস, চা দোকানে আজকাল দেখি আধার কার্ড দেখাতে হচ্ছে। ওহ, তা বলছি না, কোনো দিনই রাস্তায় দেখি না কি না। মাঝে মধ্যে যাই, তবে যখন যাই দোকানটি প্রায় বন্ধ থাকে তাই। আপনি কোথায় থাকেন? জানা কি খুব জরুরি? না মানে কি করেন এসব জানতে ইচ্ছে হয় তো। চুরি করে চোর, ওটি বর্তমানে চমকানো কোনো বিষয় নয়, না করলে বরং। দেখুন, চুরি ভালো, চোরের কোনো জাত নেই, পেশাটা ভালোই। কে হিন্দু কে মুসলমান, আপাতত এই পেশায় কোনো বিভেদ নেই। নিন ধরুন চা। কাপ টাপ তো উঠিয়ে দিয়েছেন, এই ঠোঙায় মুড়ি ঠোঙায় চা। পরিবর্তন। দুটো বিস্কুট দেবো নাকি? যদি চায়ের সঙ্গে ফ্রি থাকে তো দিন। নিশ্চয়ই আছে আপনার জন্য, তবে চায়ের দাম পড়বে আপনার তখন 5 আর 2 7 টাকা। রাজি? থাক, টাকা 5-এ যেভাবে প্যাঁচ কষছেন তারিফ পাওয়ার যোগ্য। বোঝা উচিত। আমি কি ফ্রি পাই যে দেব? কেন, আজকাল বিস্কুট কিনলেই বাটি ফ্রি, চামচ ফ্রি, এসব আপনি পান না? হ্যাঁ হ্যাঁ, তা তো পাই, তবে ফ্রিটা যতখানি আনন্দ দেয়, আসলে মালটির ক্ষেত্রে খুলে দেখবেন পয়মাল। তা মানি, ডিটারজেন্টের সঙ্গে বালতি গামলা ফ্রি, কিন্তু কাপড় আর পরিষ্কার হয় না। যেমন শতজ্ঞান রসে মানুষকে চুবালে এখন সেই এক ময়লা অপরিষ্কার। বুঝুন, আপনি ওদের তাহলে কি বলবেন? সবাই ভদ্রলোক। কি ভদ্রলোক বলবেন ওইসব বাটপাটদের? ভদ্রলোকই তো, তবে এরা সবাই পোশাকি ভদ্রলোক, বোধহীন, শিক্ষা দীক্ষায় বিশেষ পারদর্শী হয়ে এরা বুনিয়াদি চোর তো বনে। অধিকন্তু নিজের পরিবারের সবাইকে আজকাল সেই শিক্ষাই তো দিচ্ছে এরাই। যেমন নিজের ছেলে মেয়েদের ওরা বলছে কাউকে সাহায্য করবি না, নিজের কেরিয়ারের ক্ষতি করে, টিফিন শেয়ার করবি না, নিজের পুষ্টিগুণ নষ্ট হবে, আরও কত কি। সবই বাড়ি থেকে ওই সব শিশুরা আজকাল এমন শিক্ষায় শিক্ষিত হচ্ছে। আচ্ছা বাবু, আজকাল এই ছোটবেলার দেখা গামছা লুঙ্গি পরা এলো গায়ের চোরটার তো কথা দেখাই যায় না। ওই লেভেলের একটি মানুষকে এখন খুঁজে পাবেন না। দেখুন, সবই আমার ভদ্র পোশাকের ভেতর সেঁধে আছে। আমার মতন শিক্ষায় ওরা সব প্রতিষ্ঠিত একটি মোক্ষম চোর। কোথায় পথে 1-2 টাকা হাত বাড়িয়ে নিচ্ছে, জনগণের নজর ওইদিকে ঘুরে যায়। আবার ওদের মাথায় বাড়ি মেরেই আমরাই হচ্ছি, সমাজ করছি, সমাজকেই লুট দেন। গোপাল দিয়ে পান, বৃষ্টি থেমে গেছে। ও, বৃষ্টির জন্যই ঢুকে পড়েছেন? না, তা নয় তো কি, বুঝলেন না? আলফাল ফাঁদ পেটে 10টি টাকা ধরিয়ে আপনার 1 ঘন্টা সময় তো চুরি করে নিয়ে পালাচ্ছি।